গেল 15 বছরের গুম হত্যার বিচার করা হবে বললেন আইন উপদেষ্টা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের অবস্থান কর্মসূচি। পিলখানা হত্যাকাণ্ডে নিরপরাধীদের মুক্তির দাবি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার 13 বছর আজ। তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 115 বার। এখনো ন্যায় বিচারের আশায় পরিবার। দালাল চক্রের কাছে জিম্মি মাদারীপুরের হাজারো পরিবার। ইতালি নেওয়ার প্রলোভনে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। পর্যাপ্ত আমদানির পরও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। সংকট কৃত্রিম বলছে ট্যারিফ কমিশন। ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস। সতর্ক অবস্থানে তেল আবিব। চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের লড়াই শুরু আজ। হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মপতন্ত্র কমে যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, গত 15 বছরের অরাজকতা, গুম, খুন হয়েছে। এসব হত্যার বিচার করা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরই মধ্যে উল্লেখযোগ্য অপরাধী গ্রেফতার হয়েছে। যারা নৈরাজ্য সৃষ্টি করে অবস্থান জানান দিচ্ছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন দুই উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। ফ্যাসিস্ট ও তাদের দূষররা অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতিকারী, রাষ্ট্রদ্রোহী, দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যেসব শিল্প কারখানা উচ্চ মাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহার করে তাদের থেকে সরকার মাশুল আদায় করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালের রাজধানীর একটি হোটেলে সাস্টেইনেবল অ্যাপারেল ফোরাম আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ বান্ধব কারখানা থাকলেও বড় অর্জন নেই। অনেক কারখানা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছেন, তা পরিবেশের উপর চাপ বাড়াচ্ছে। এজন্য পানি পুনঃব্যবহার করতে হবে বলেও জানান তিনি। বলেন, দেশের পোশাক খাত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বিদেশি ক্রেতাদের ন্যায্য দাম দেয়ারও আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। Good practices for chemical management. Bangladesh, many would think, is a country that is abundant in water. That is not always the case. We do have industrial belts where the groundwater level is going down, and that is creating a negative impact for the communities who depend on groundwater for their everyday needs. বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ন্যায় বিচারের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় তারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং জেলে বন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত
না থাকলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলখানায় বন্দী রাখা হয়েছে। অভিযোগ করেন সে সময় যারা পিলখানা হত্যার সাথে জড়িত ছিল শেখ হাসিনা তাদেরকে পুরস্কৃত করেছে। চাকরিচ্যুত করা হয়েছে নিরপরাধ বিডিআর সদস্যদের। অন্তর্বর্তী সরকারের কাছে বিজিবির নাম পরিবর্তন করে পুনরায় বিডিআর করার দাবিও জানান তারা। ইতিমধ্যে দেখছেন মাহিন ভাই উপস্থিত হয়েছে। আপনারা সকলেই বাংলাদেশ থেকে যে আন্দোলনের মাধ্যমে পালিয়ে গেছে ছাত্র সমন্বয়কে নিয়ে আমরা সেই একটা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথ থেকে যাব না, যাব না, যাব না। দর্শক, দাবি আদায়ে আজও জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা। জাদুঘরের সামনে পলিথিন বিছিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বলেন, নিয়োগ না দিয়ে প্রহসন করেছে বিগত সরকার এবং এনটিআরসি কর্তৃপক্ষ। বছরের পর বছর ধরে তাদের সাথে প্রতারণা করা হয়েছে বলেও দাবি করেন তারা। দাবি না মানা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি তাদের। হ্যালো, ঠিক আছে ভাই। এখনো পান নাই। 13তম থেকে 17তমদের সনদের মেয়াদ ছিল 3 বছর, আর আমাদের 1 থেকে 12তমদের নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আছে আজীবন। কিন্তু 13তমদের সঙ্গে আমাদের ইনক্লুড করে আমাদেরকে মেয়াদ উত্তীর্ণ করেছে। 15 বছর ধরে নিয়োগ বঞ্চিত রয়েছি, বৈষম্যের শিকার আমরা তাই এখানে বসে আছি, অবস্থান করছি। আজ 2 দিন ধরে, এর আগে অনেকবার অবস্থান করেছি। দর্শক, পিলখানা হত্যাকাণ্ডের চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শাহরিয়ার সৌমিক। সৌমিক, আজ কি দাবিতে? দর্শক, যাচ্ছি পরবর্তী সংবাদে। সৌমিক, এখানকার সবশেষ কি পরিস্থিতি জানাবেন আমাদের? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ হাসপাতাল, রাজধানীর ঠিক শাহবাগ মোড়ের ঠিক জাদুঘরের সামনে। এখানে কিন্তু এনটিআরসি থেকে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ যে এনটিআরসি যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান, তার আন্ডারে তারা যে পরীক্ষার মাধ্যমে যে বাছাই হয়েছে, তাদের যে দ্বিতীয় ধাপের যে পরীক্ষা প্রিলি এবং রিটেন দিয়ে তারা যে সনদ পেয়েছে, সেই সনদ কিন্তু তাদের কোনো কাজে আসছে না। তারা বলছেন যে 1 থেকে 12তম ধাপে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন তাদেরকে বাদ দিয়ে 13 থেকে 17তম নিবন্ধনে যারা আবেদন করেছেন এবং পরীক্ষা দিয়েছেন তাদেরকে নিয়েই সকল নিয়োগ বাণিজ্য চলছে। তাদের কিন্তু দাবি যে তারা দীর্ঘদিন থেকেই বঞ্চিত হয়ে আসছেন। বিগত সরকারে টানা 200 দিন কিন্তু তারা শাহবাগ মোড়ে আন্দোলন করেছেন। পরবর্তীতে বিগত সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তার আশ্বাসে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে তাদের একটা বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে। বৈঠক হওয়ার পরে তাদেরকে আশ্বস্ত করা হয় তাদের সকল সমস্যা সুরাহা কিন্তু শিক্ষামন্ত্রী করবেন। কিন্তু তাদের দাবি বিগত সরকার কোনো ধরনের কোনো দাবি এবং আশ্বাস, কোনো ধরনের কোনো দাবি তারা কিন্তু পালন করেন নাই, বরং তাদেরকে ভুল বোঝানো হয়েছে। পরবর্তী তাদের এখন যেই বিচারে চাকরিচ্যুত হয়েছে সেই বিচারটা কি ন্যায় বিচার ছিল? এবং তাদের 1 থেকে 12তম এনটিআরসি নিবন্ধন পরীক্ষার্থী যারা সনদধারী তাদের যেন দ্রুতই নিয়োগের ব্যবস্থা করা হয়, এমনটি তারা
বলছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনটিআরসি শিক্ষকরা এখানে বসেছেন, ঠিক পাশেই কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু প্রাইমারি স্কুলের যে শিক্ষকরা আছেন তৃতীয় ধাপের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে নিয়োগ বঞ্চিত যারা 6531 জন, যাদেরকে চূড়ান্ত ফলাফল সুপারিশপ্রাপ্ত হলেও তারা কিন্তু এখন পর্যন্ত নিয়োগ পান নাই। গতকালকে দুপুর নাগাদ দুপুর 1:15টার দিকে শাহবাগ মোড় থেকে তাদেরকে পুলিশ কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এক পর্যায়ে জলকামান এবং টিয়ার শেল নিক্ষেপ করে। পরবর্তীতে এক পর্যায়ে তারা শাহবাগ ছাড়তে বাধ্য হয়। তারাই কিন্তু আবার আজকে শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশের বেশ কিছু উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে নির্দিষ্ট টাইম ধরিয়ে দেওয়া হবে। এই টাইমের মধ্যে যদি তারা শাহবাগ না ছাড়ে তাহলে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরানোর ব্যবস্থা করবে বলে আমরা জানতে পেরেছি। তো শাহবাগ মোড় কিন্তু এখনো কিন্তু এনটিআরসির শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকে যারা নিয়োগ বঞ্চিত আছেন তাদের দখলে কিন্তু আছে শাহবাগ। এখন পর্যন্ত এখানকার অবস্থা শান্তিপূর্ণভাবেই তারা তাদের আন্দোলন করে যাচ্ছে। এখন পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো আমরা যদি চেষ্টা করি এখানে এনটিআরসির নিয়োগ বঞ্চিত একজন শিক্ষক, এনটিআরসি নিয়োগ বঞ্চিত একজন প্রার্থীর সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি, আমরা থেকে শুনতে চাই যে আসলে তারা কি দাবি কি। আচ্ছা, যদি বলেন আপনাদের আসলে দাবি কি? আমার অবস্থা খারাপ, বলেন আপনাদের আসলে দাবি কি? আপনারা কেন এখানে বসেছেন? আসলে আমরা 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষক, পরপর 5টা গণবিজ্ঞপ্তি দিচ্ছে কিন্তু আমাদের কোনো নিয়োগ দেয় না। আমাদের রোল নম্বর ব্যবহার করে জাল সনদ দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমলা মন্ত্রীরা এগুলা ফ্যাসিস্ট সরকারের আমলে করছে। বাট আমরা বৈধ সনদ আমাদের 1 থেকে 12তম যারা আছে 2018 সালে যারা পাস করছি তাদের সনদের মেয়াদ আজীবন এবং আমাদের সনদে লেখা আছে হি অ্যান্ড শি ইজ এলিজিবল টু অ্যাপয়েন্টেড এবং আমরা 0 পদের এগেনস্টে টিকিট। এবং আমাদের যখন আমরা সনদ আমাকে দেয় তখন আমাদের বয়স ছিল, আমাদের বয়স পার হয়নি। তাই আমরা এখন নিয়োগ প্রত্যাশী, আমরা এনটিআরসি এর কাছে আমরা নিয়োগ চাইছি। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন তারা আসলে বলছে যে বিগত সরকারের আমলে প্রচুর পরিমাণে জাল সনদধারী যারা তারা কিন্তু চাকরি পেয়েছে এনটিআরসির আন্ডারে। তাদের দাবি যত জাল সনদধারী আছে তাদের চাকরির সুপারিশ বাতিল করে তারা যারা বৈধভাবে যারা সনদ পেয়েছেন তাদের চাকরি নিশ্চিত করার দাবি তারা করছেন। সোহাগ, শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ন্যায় বিচারের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর সদস্যরা। এই মুহূর্তে সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের এবং তারা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে সকাল থেকে কিন্তু বিডিআর এর সদস্যরা শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে 2009 সালে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত না থেকেও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছিল। সেই শাস্তি এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলার তারা প্রত্যাহার চাচ্ছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন যারা জেল খেটেছেন ইতিমধ্যে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখনো যারা মিথ্যা মামলায় জেল খাটছেন তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। একই সাথে অন্যায়ভাবে তাদেরকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছিল সেই চাকরিচ্যুতি বাতিল করতে হবে এবং তাদেরকে পুনরায় চাকরিতে নিয়োগ দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে জাস্টিস ফর বিডিআর নামে তারা যে ব্যানার করেছেন সেই ব্যানারে 2009 সালে যেসব বিডিআর কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছিলেন এবং তার পরিবারের সদস্যরা কিন্তু এখানে আসছেন এবং এই যে তাদের যে সমাবেশ বা অবস্থান কর্মসূচি সেখান থেকে তারা যে দাবি তুলেছেন যে 2009 সালে হত্যাকাণ্ডের পর যে মিথ্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছিল বা তাদেরকে সাজা দেওয়া হয়েছিল সেই সাজাগুলো বাতিল করার সাথে সাথে বিডিআর এর যে নতুন নাম বিজিবি করা হয়েছে বিজিবির নাম পরিবর্তন করে পুনরায় নাম সেটা বিডিআর করতে হবে এবং তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং অন্তর্বর্তী সরকারের কাছে তারা এই দাবিগুলো জানিয়েছেন এবং তারা বলছেন অন্তর্বর্তী সরকার যদি তাদের এই দাবিগুলো
দাবিগুলো মেনে না নেয় তাহলে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন এবং তাদেরকে অবশ্যই চাকরিতে পুনর্বহাল করতে হবে। একই সাথে সে সময় শেখ হাসিনা সরকার যারা অন্যায় করেও শাস্তি পাননি বা মুক্তি পেয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন সেই সময় অনেকে অপরাধ করেও মুক্তি পেয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এখনো যারা বিনা অপরাধে জেল খাটছেন তাদেরকে অতি সত্বর ছেড়ে দিতে হবে। এবং আজকে যে দাবিটা তারা তুলেছেন এই চাকরিচ্যুতির কারণে বিডিআরের যেসব পরিবারের সদস্য দীর্ঘদিন তারা হচ্ছে নানাভাবে না বিপর্যস্ত জীবনযাপন কাটিয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, বিডিআর পরিবারের সদস্যদেরকে হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ অনেকগুলো দাবি কিন্তু তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি যে চাওয়া সেটি কিন্তু সরকারকে অবশ্যই মেনে নিতে হবে এবং তারা চাচ্ছেন যে সরকার সেই দাবি মেনে নিয়ে তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করুক এবং তারা সীমান্তে যেতে চান এবং দেশের জন্য কাজ করতে চান এবং এই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর 5টায় রাজধানীর শ্যামপুরের 11 নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। স্যান্ডেলের রিসাইক্লিং কারখানাটির সব কাঁচামালই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যে কারখানাটা ছিল কারখানার ভিতরে পুরাতন জুতা রিসাইক্লিং করা হইতো সেটা শুধুমাত্র জুতাগুলো পুড়ে গেছে। দ্রুত রেসপন্স করার কারণে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে যে ভবনগুলো আছে এগুলো ভয়াবহ অগ্নিকাণ্ড হইতে রক্ষা পায়। দর্শক, সাগরণী হত্যা নিয়ে আদালতে কথা বলছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটা হতো যে আপনার যারা তদন্তকারী সংস্থা ছিল তাদের অদক্ষতা, কিন্তু সেটা যদি হতো সরকার যদি আন্তরিক হতো তাহলে আসলে তাদেরকে দিয়ে 12 বছর ধরে ইনভেস্টিগেশন চলতো না। র্যাবের মতো একটা বাহিনী যারা আসলে তদন্ত প্রক্রিয়ার সাথে খুব একটা জড়িত না, যার ফলে আমরা মনে করি যেহেতু সবকিছুই পরিবর্তন হয়েছে কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, বাট সম্পূর্ণ আসলে এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্টে কি আসছে সেটা জানতে পারছি। কিছু বলতে পারবো না? কিছু বললে না বলতে হ্যাঁ, আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করি যেহেতু অনেক কিছু বললো মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। থ্যাংক ইউ। দর্শক, সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার বিচারের দাবিতে ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কিন্তু তার প্রতিদান কি এইভাবে নৃশংসভাবে মধ্যরাতে হত্যা করা হবে? একটি সমাজ তখনই সভ্য হয় যে সমাজের সাংবাদিকরা নিরাপদ থাকে। একটি রাষ্ট্র গণতান্ত্রিকভাবে বিনির্মাণ হয় যখনই সেই দেশের সাংবাদিকরা নিরাপদে লিখতে পারবে, বলতে পারবে। গত সময় এটির অনেক কিছুরই অভাব ছিল। আমরা বারবার এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছি। আমরা পুলিশকে বলেছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি, তারা বিচারের নামে প্রহসন করেছে, তদন্তের নামে প্রহসন চালানো হয়েছে। কিন্তু এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে, একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী একটি হত্যাকাণ্ডের
তদন্তের মাধ্যমে কারা হত্যা করবে সেটি বের করতে পারবে না। রাষ্ট্রের অনেক বড় বড় হত্যাকাণ্ডের বিচার হয়েছে, অনেক তদন্তের মাধ্যমে অপরাধীরা গ্রেপ্তার হয়েছে, তাদের সাজা হয়েছে, কিন্তু এটি হয় নাই কেন? আমরা সাংবাদিক সমাজ, আমরা মানুষের কথা বলি, এই কারণে হয় নাই। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলি, যে সরকারি থাকে সেই সরকারের বিরুদ্ধে সরকার অন্যায়কে ধরিয়ে দেয় সাংবাদিক সমাজের কাজ, সেটি আমরা করি। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা আবার স্বাগত সংবাদে। দেশ জুড়ে চলছে ডেভিল হান্ট। গেল 3 দিনে বিভিন্ন জেলায় এই অভিযানে 1,500-এরও বেশি জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে। ফার্মগেট এলাকা থেকে হবিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে মেট্রোপলিটন এলাকার 8 থানায় 69 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া জেলার 5 থানায় 12 জনকে আটক করেছে জেলা পুলিশ। বেশিরভাগই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ নিয়ে গাজীপুরে 3 দিনে গ্রেপ্তার হয়েছে 263 জন। দর্শক, অপারেশন ডেভিল হান্টের বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাভারে নাজমুল কাছে। নাজমুল, আজকের অভিযান সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং অপারেশন ডেভিল হান্ট সেটা কিন্তু এখন চলছে এবং রাত ভরে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ধরতে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। এখন সাভার, ধামরাই, আশুলিয়া এবং ধামরাইতে সাবেক রুয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ এবং আশুলিয়াতে আরও 2 জন এবং সাভারে কিন্তু 12 জন, এই নিয়ে মোট 18 জনের মতো কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তারা ডেভিল হান্ট অপারেশন চালিয়েছে। এবং আমরা দেখেছি যে এখন সেনাবাহিনী যে অপারেশনের বিভিন্ন পয়েন্টে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে এবং আওয়ামী লীগ নেতা যারা এই বৈষম্য ছাত্র হত্যার সাথে যারা জড়িত তাদেরকেই আসলে মূলত ধরতে কিন্তু আসলে পুলিশের এই অভিযান। এবং পুলিশ কিন্তু সেই এবং যৌথভাবে কিন্তু যেই অপারেশন ডেভিল হান্ট যে অপারেশন সেটা আসলে মূলত তারা করছে এবং তারা বলছে যে যেহেতু এই দেশে অজরকতা সৃষ্টিকারীদেরকে আসলে ধরতেই কিন্তু এই অপারেশন এবং যেহেতু সেনাবাহিনী তারা মাঠে নামছে এবং সে যেই হোক, দলের যেই হোক, তাদেরকে ধরতে কিন্তু সেনাবাহিনীর যে চিরুনি অভিযান সেই চিরুনি অভিযান করছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে ধরতে কিন্তু যে সেনাবাহিনীর যে অভিযান সেটা কিন্তু আসলে মূলত করছে। এবং আমরা যদি দেখাতে চাই যে সেনাবাহিনী এখনও যে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অভিযান চালাচ্ছে, সেখান থেকে আসলে যারা দোষী অপরাধী, যারা একাধিক মামলার আসামি রয়েছে তাদেরকেই কিন্তু আসলে ধরতে এই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এবং তাদের যে অপারেশনের যে কার্যক্রম সেটা কিন্তু তারা বলছে যে যেহেতু তারা বিভিন্ন রাতেও কিন্তু যে কয়েকটি চেকপোস্ট বসিয়েছেন এবং যারা দুষ্কৃতিকারী তারা যাতে দুষ্কৃতিকারীরা করতে না পারে সেই কারণেই কিন্তু অপারেশন যে ডেভিল হান্ট সেই অপারেশন তারা আসলে করছে। এই ছিল আমার কাছে সাভার এবং আশুলিয়া ধামরাইয়ের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে। লালন।
নাজমুল, আপনি যেমনটি বলছিলেন কুষ্টিয়ার চিত্রটা একটু ভিন্ন বলছি এই জন্য যে আসলে যেহেতু একটু মফস্বল জেলা, আমি এইখানকার যিনি পুলিশ সুপার রয়েছেন আমি তার সাথে কথা বলেছি। পুলিশ সুপার যেটি বলছেন যে অভিযানের শুরুর দিনে তারা 13 জনকে গ্রেপ্তার করেছিলেন, পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনে 11 জন এবং আজকে মোট 10 জন, অর্থাৎ 3 দিনে কিন্তু 34 জনকে তারা আসলে গ্রেপ্তার বা আটক করেছেন। পুলিশ সুপার বলছেন যে আসলে তারা এই অভিযানে যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিচ্ছেন বা যেসব আসামি ধরা বা আটকের ব্যাপারে তারা গুরুত্ব দিচ্ছেন তারা হচ্ছেন অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপরে যারা হামলার সাথে জড়িত ছিল সরাসরি তাদেরকে, এবং যারা সমাজে আইন শৃঙ্খলা অবনতির সাথে জড়িত তাদেরকে কিন্তু আসলে তারা আসলে হিট লিস্টে রেখেছেন। পুলিশ সুপার বলছেন যে এই অভিযান অব্যাহত থাকবে, প্রতিদিনই কিন্তু আসলে পুলিশের যে নিয়মিত কর্মকাণ্ড বা কার্যক্রম তার অংশ হিসেবে কিন্তু আসলে তারা নিয়মিত এটি করছেন, পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন। আর যদি সেনাবাহিনীর অভিযানের বিষয় বলি, সেক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা বক্তব্য যদিও তারা বলছেন না, তবে আমি যতটুকু জেনেছি পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সমন্বয়ে কিন্তু আসলে কুষ্টিয়াতে অভিযান চলমান আছে। তো এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়া থেকে অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বিদেশে যাওয়ার নামে বাজারিপুরের হাজারো পরিবার জিম্মি হচ্ছে দালাল চক্রের কাছে। যুবকদের ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় মাফিয়ার কাছে বিক্রি করে দেয় চক্রটি। এরপর নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে মুক্তিপণ হিসেবে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। বিরাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি লিবিয়ায় নিহত 23 জনের মধ্যে 10 জনই মাদারীপুরের বাসিন্দা। নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এমনই একজন শিবচর উপজেলার দক্ষিণ চরকামারকান্দির মাসুম মোল্লা। গত 1 বছর আগে ভাগ্য বদলের আশায় 14 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি করে দালাল আবুল কালাম মুন্সির সাথে। পরে তাকে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। বর্তমানে পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই মাসুম মোল্লার। পুরো পৌঁছে দিব যে 14 লাখ টাকা লাগবে, পরে এরা এই আশা দিছে, টাকাও দিছে 14 লাখ। এরপরে নেওয়ার পরে মাছ পথে নিয়ে এরা ধরা পড়াইছে। মিডিয়া নিয়ে সে আজকে মাছ ধর করে আমাদের কাছ থেকে 45 লাখ টাকা হাতিয়ে নেয়। নেওয়ার পরে তার ভাইয়ের কোনো খোঁজ খবরও পাই না। একই গ্রামের সোহেল আহমেদ প্রায় 14 মাস আগে ইতালি যাওয়ার জন্য বাড়ি ছাড়েন। টাকার জন্য তাকেও করা হয়েছে অমানবিক নির্যাতন। তাকে জীবিত উদ্ধারের জন্য দালাল চক্রকে দেয়া হয়েছে 51 লাখ টাকা। আমার 45 লক্ষ টাকা আগে যাইয়া আমি ফকিন্নি হইয়া, আর আমার পোলার কোনো খোঁজ খবর নাই, আমার সব শেষ। শুধু মাসুম, সোহেল আর সোহাগ মোল্লা নয়, অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়াদের সাথে জিম্মি মাদারীপুরের অর্ধশত যুবক। এছাড়াও কতজন নিখোঁজ তার কোনো পরিসংখ্যান নেই জেলার কোনো দপ্তরে। প্রশাসন বলছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। মানব পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন সময়ে মামলার তথ্য প্রমাণ আমরা পেয়েছি, অভিযোগের সত্যতা পেয়েছি। তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠির পক্ষ প্রেরণ করা হয়েছে। দ্রুত এই সকল দালালদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক। আবার স্বাগত। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। পাথর আমদানিতে অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক আরোপ করার প্রভাব পড়ছে রেডিমিক্স কংক্রিট খাতে। এতে পাথর আমদানিতে ব্যয় বেড়েছে প্রতি টনে 300 থেকে
$250 টাকা পর্যন্ত। ফলে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেও খরচ বেড়েছে সিএফটিতে 25 থেকে 30 টাকা। আমদানি ব্যয় বাড়লেও কয়েকটি রেডিমিক্স কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে, আর এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। দেশের স্থাপনা নির্মাণে আস্থা ও বিশ্বাসের স্থান দখল করে আছে রেডিমিক্স কংক্রিট। পরিবেশ বান্ধব, সময় সাশ্রয়ী ও টেকসই হওয়ায় বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছে নির্মাতাদের কাছে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মেগা প্রকল্প সহ বেশিরভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ও বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এতে রেডিমিক্স কংক্রিট খাতে ধস নেমেছে বলে দাবি বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের। মানে এখন আগের মতো সেল হচ্ছে না। অনেকে যারা মনে করেন যে 5 লাখ সেল বিক্রি করে তারা 4 লাখ 3 লাখ বিক্রি করতে পারবে। কোন কোম্পানি তো সে চাইবে না যে তার মানে নিজে লস করে প্রোডাক্ট বিক্রি করে, আর এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করতেছে। এমন বাস্তবতায় গত 9 জানুয়ারি পাথর সহ শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়েছে সরকার। পাথর আমদানিতে সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে অতিরিক্ত 10%। এতে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেরও ব্যয় বেড়েছে। কোনো কিছুতে ভ্যাট বসলে সেটার ইফেক্টটা পরে কাদের উপরে? ভোক্তাদের উপরে। এখন আমি 100 টাকা বিক্রি করি, আপনি আমাকে বললেন আরো 10 টাকা আপনাকে দিতে হবে, তাহলে মানে আমার স্বাভাবিকভাবে 110 টাকা আমাকে রেট করতে হবে। বুঝতেই পারতেছেন যে কোনো কিছু মানে সাপ্লিমেন্টারি ডিউটি বলেন, ভ্যাট বলেন, যাই কিছু বলেন না কেন, এটা পুরোটাই ভোক্তাদের উপরে চলে যায়। কংক্রিটের শক্তি নির্ভর করে মিক্সড ডিজাইন, সিমেন্ট, পাথর, বালি ও পানির গুণগত মানের উপর। এগুলো ঠিকঠাক মতো না হলে কংক্রিটের শক্তি অনেক কমে যায়। তবে কিছু কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ এ খাত সংশ্লিষ্টদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, এখানকার সবশেষ কি পরিস্থিতি জানাবেন আমাদের? রয়েছে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে। আপনি যেমনটি দেখবেন যে আমার ঠিক পেছনে এখানে নরসিংদীর যে সাহেব প্রতাপ তাঁত বোর্ডের যে ইনস্টিটিউশনের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এবং আপনাদের একটু সরাসরি দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছুক্ষণ আগে থেকে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়েছে। আমরা যদি দু একজন শিক্ষার্থী সাথে কথা বলবো, কেন আসলে এই মহাসড়ক অবরোধ করেছে? আমরা মোটামুটি আজকে থেকে প্রায় 6 মাসের মতো আন্দোলনরত আছি। আমাদের দাবি, প্রধানত দাবি ছিল যে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তর আমরা যাব। তো তারা এই দাবিটা পূরণ করছে, কিন্তু তারা এমনভাবে পূরণ করলো যে আমাদের এইখানে যে টোটাল আমরা 400 স্টুডেন্ট আছি, এইখান থেকে আমাদের ওরা অন্য কলেজে ট্রান্সফার করে দিয়েছে। সেই কলেজটার নাম হচ্ছে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। কিন্তু আমাদের একটাই দাবি যে আমাদের এইখানকার কলেজ, নরসিংদীর কলেজ, নরসিংদীতে থাকবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সারা বাংলাদেশে বুটেস অধিভুক্ত 10টা কলেজের ভিতরে 2টা কলেজ আমাদের ডিপ্লোমাদের জন্য। তো এখানে একটা কলেজ যদি অফ করে দেয়, এখানে আমাদের ডিপ্লোমা যারা আসতেছে তাদের জন্য একটা হুমকি স্বরূপ।
তো আসলে যেমনটি শুনছিলেন আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ রয়েছে এবং এখানে একই সাথে এখানে একই পাশে আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। তারা যেমনটি চেষ্টা করছে যে এই অবস্থানরত শিক্ষার্থীদেরকে তারা বিভিন্নভাবে কিন্তু আসলে চেষ্টা করছে অবরোধ থেকে সরিয়ে নেওয়া যায় কিনা। কিন্তু এখানে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে আসলে এখানে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু অবরোধ থাকবে। এখানে আমরা পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকজন এখানে শিক্ষার্থীর সাথে আমরা কথা বলতে চাই যে কি কারণে আপনাদেরকে আজকের এই আমাদের কারণটা হচ্ছে যে বস্ত্র অধিদপ্তরে যাওয়া। আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আছে, আমরা গত 6 মাস থেকে আন্দোলন করতেছি, কিন্তু এই আন্দোলন আমরা এমন ভাবে করছি, সকল প্রশাসনের সাথে আমরা মিটিং ফিক্স করছিলাম, সকলের সাথে কথাবার্তা বলছি, কিন্তু আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে তারা কনসার্ন না। শেষ মুহূর্তে তারা কালকে একটা নোটিশ প্রজ্ঞাপন জারি করছে। এমন একটা প্রজ্ঞাপন আমরা ডিপ্লোমা হোল্ডারের জন্য সারা বাংলাদেশে 2টা প্রতিষ্ঠান। ঠিক আছে, তো আসলে যেমনটি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যেমনটি বলছে যে তাদের এই তাঁত বোর্ড যে ইনস্টিটিউশন রয়েছে এই কলেজটিকে কিন্তু বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে শুরু করার দাবি করছেন তারা। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে সোহাগের কাছে। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন এই মুহূর্তে কথা বলতে নিয়েছি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারপরে হচ্ছে লিগ্যাল রিফর্মস নিয়ে কোনো করা যায় কিনা, আউট অফ কান্ট্রি ভোটিং, আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট ব্যবস্থাপনায় তারা কোনোভাবে সহায়তা করতে পারেন কিনা, অবজারভার্স এবং অবজারভার নিয়োগ ইত্যাদি, প্রকিউরমেন্ট এটসেট্রা। সো there's a host of things and last but not the least different materials, আমরা ইকুইপমেন্ট সহায়তা। তো এগুলো নিয়ে ওনারা করেছেন এবং তারা একটা কম্প্রিহেন্সিভ তৈরি করেছেন। আপনারা চাইলে পরবর্তীতে ওনাদের অফিসেও একসময় গিয়ে কথা বলতে পারবেন। For you. There is a briefing from Election Commission, and we don't know if there is some discussion going on the election time frame and the other things across the country. And development party is also part of the whole election process in the country for the last 40 years. So what you are expecting from Election Commission about the next election? সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট আবার স্বাগত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে গাজায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।